খাবো না, তুমি খাও। ইফাত বুঝতে পারলো এখানেও কোনো গন্ডগোল আছে। নিশ্চয় মা কিছু বলেছেন, কিন্তু তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? নরম স্বরে বলল। আম্মা কিছু বলেছেন? দেখো, খাবারের উপরে কিন্তু রাগ করতে নেই। রাগ কষ্ট যথেষ্ট সামলে নেওয়ার চেষ্টা করে পায়রা উঠে দাঁড়ালো, বলল। তোমাদের বাড়িতে চালের অভাব পড়েছে, পাতিলের শেষে থাকা অবশিষ্ট ভাত খাওয়া নাকি ভালো নয়, তাই ভাতে পানি দিয়ে তালা লাগিয়ে দিয়ে রেগে গেছেন তোমার মা। এত নিচু মন মানসিকতার মানুষ আমি কখনোই দেখিনি। আমি কি চোর নাকি যে নাকি ছ্যাঁচড়া যে এইভাবে অপমান করবেন আমায়? হতভম্ব হয়ে গেল ইফাত। লজ্জায় পায়রার মুখের দিকে তাকাতে পারছে না। নতুন করে যেমন নিজের বাবাকে চিনছে, তেমন করেই এখন মাকেও চিনতে পারছে। বেরিয়ে আসছে সবার আসল রূপ। ততক্ষণে পায়রা ঘরে চলে গেছে। যাওয়ার আগে কড়া গলায় বলে গেল, আমি মোটেও মুখ বন্ধ করে এবারে সবার অত্যাচার অপমান সহ্য করার মেয়ে নই আমি, বুঝলে? নিজে যদি দায়িত্ব নিতে না পারো তাহলে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে কেন? ইফাত মুখ গোমরা করে কিছুক্ষণ বসে রইল। মেয়েটার এত রাগ আগে কখনো টের পায়নি সে। তবে এটা রাগ নয়, আত্মসম্মান বোধ। ফয়সাল ইসলাম মেয়েকে নিজের মতো করে তৈরি করেছেন, যাতে কোনো পরিস্থিতিতে গিয়ে নিজের উপর করা অন্যায় তাকে সহ্য করতে না হয়। শিখিয়েছেন প্রতিবাদ করা। খাবার নিয়ে ঘরে এলো ইফাত। উল্টো পাশ ফিরে শুয়ে আছে পায়রা। স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে ইফাত নরম স্বরে বলল, কেন যে আম্মা এমন ব্যবহার করছে তোমার সঙ্গে জানি না আমি। কেন তোমাকে এতটা অপছন্দ তাও জানি না। তবে এই বিষয়ে কাল ওনার সঙ্গে আমি কথা বলবো। না খেয়ে ক্ষমতা নেই। উঠে দেখে আজ আমি তোমাকে খাইয়ে দেবো। ইফাতের হাতটা সরিয়ে দিল পায়রা। রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এবারে একটা দাঁড়াও, আমি মুখে তুলবো না। খাবার নিয়ে আর একটা কথাও বলবে না, সরো। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় টেবিলে গিয়ে খাবারের প্লেটটা রেখে ঘরে চলে এলো ইফাত। আজ রাতে আর তারও খাওয়া হলো না। স্ত্রীকে রেখে কিভাবেই বা খাবে সে? সারা রাত ঘুম হয়নি ইফাতের। পায়রা শেষ রাতে ঘুমিয়ে পড়েছে। ফজরের আজান কর্ণগোচর হতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইফাত। হাঁটু গেড়ে মেঝেতে বসে পায়রার মুখশ্রীতে গাঢ় দৃষ্টি বোলালো। ফয়সাল ইসলাম আগে হয়তো টের পেয়ে গিয়েছিলেন যে ওনার আদরের মেয়ের সঙ্গে এসবই ঘটবে। মূলত সে কারণে কোনোভাবেই মেয়েকে ইফাতের হাতে তুলে দিতে রাজি হননি। অনুশোচনা হচ্ছে ইফাতের। সত্যিই তো, সে বড় মুখ করে সবাইকে কথা দিয়েছিল পায়রাকে সুখে রাখবে। পরিবারের তোপের আঁচ লাগতে দিবে না তার গায়ে, সর্বদা আগলে রাখবে। অথচ ইফাত কথা রাখতে পারল না। মেয়েটিকে এনে দিল একাকিত্ব, মনে দিল কষ্ট। ইফাত মোটেও মায়ের বাধ্য সন্তান নয়, বাধ্য সন্তান হতে পারেনি। ছোট থেকেই বাড়িতে দেখে এসেছে রেষারেষি, বড় হয়েছে এই অসুস্থ পরিবেশে। তবে সে তার মাকে যথেষ্ট ভালোবাসে, কারণ তিনি ইফাতকে গর্বে ধারণ করেছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন, কোলে পিঠে করে বড় করেছেন। পায়রার কপালে আলতো করে চুম্বন এঁকে দিয়ে বাথরুমে চলে গেল ইফাত। হাত মুখ ধুয়ে অজু করে চলে গেল মসজিদে নামাজ পড়তে। পায়রার ঘুম ভাঙল সকাল 8টায়, আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে গেল। হাত মুখ ধুয়ে এসে পুনরায় বিছানায় বসলো। চারিদিকে চোখ বুলিয়েও দেখা পেল না স্বামীর। কোথায় গেল ইফাত? তাকে না ডেকেই চলে গেছে। বড্ড অভিমান হলো পায়রার। নড়চড়বিহীন একধানে চুপটি করে বসে রইল। সকালের নাস্তা এতক্ষণে তৈরি হয়ে গেছে। চুলা থেকে টেবিলে সাজিয়ে রাখা শেষ। খুব সাবধানে নিজেরই বাড়িতে চোরের মতো প্রবেশ করলো ইফাত। সবার চোখের আড়ালে ঘরে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে মুখ তুলে তাকালো পায়রা। কয়েক সেকেন্ড বাদে আবারও দৃষ্টি সরিয়ে নিয়ে থম মেরে বসে রইল। শার্টের উপরের কয়েকটা বোতাম খুলে হাত ধুয়ে এলো ইফাত। স্ত্রীর পাশে এসে বসলো। ফেরার পথে বাজারের পলাশ চাচার হোটেল থেকে গরম গরম পরোটা, ডাল আর ডিম ভাজা নিয়ে এসেছে। আরও আগেই চলে আসতো, কিন্তু দোকানটা খোলে 7টায়। তার উপরে শুরুতেই প্রচণ্ড ভিড়। নিচ থেকে প্লেট আনার মতো সময় সুযোগ কিছুই পায়নি ইফাত। মা যদি জানতে পারে ছেলে ওনার হোটেল থেকে খাবার এনে বউকে খাওয়াচ্ছে, তাহলে বেঁধে যাবে তুলকালাম কাণ্ড। তার থেকে দুদিকেই শান্তি রক্ষার্থে এটি উত্তম একটি কাজ। পরোটা ছিঁড়ে ভালো করে তা ডালে চুবিয়ে স্ত্রীর মুখের সামনে ধরল ইফাত। এমন কাজে হকচকিয়ে যায় পায়রা। ঘাড় ঘুরিয়ে তাকায় স্বামীর মুখশ্রীতে। ইফাত ম্লান হেসে বলল, তুমি তো বলেই দিলে এবারের একটা দানাও নাকি মুখে তুলবে না, তাই বাইরে থেকে খাবার আনছি। খাবারগুলো কিন্তু তোমার স্বামীর টাকায় কেনা। পায়রা মুখ ফিরিয়ে নিল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, খাবো না আমি। বউয়ের রাগ ভাঙামে কি করে বুঝতে পারল না ইফাত। মেয়েটিকে এমনভাবে কখনো রাখতে দেখেনি সে। এদিকে আদৌ তার কোনো দোষ আছে? সে তো কিছুই করেনি। নিজের বাম হাত দিয়ে পায়রার বাহু আলতো করে চেপে ধরল ইফাত, বলল, আমার উপরে রাগ করার কারণটা কি পারে শোনা? কষ্ট পাবে এমন কোনো কথা কি আমি বলেছি কখনো? তুমি খাওয়ানি বলে আমিও রাতে কিছু খাইনি, মুখে এখনো কিছু তুলিনি, অথচ তুমি আমার উপর রেগে আছো। আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি।
ফুপিয়ে কেঁদে উঠল পায়রা। রাগ পরিণত হলো কান্নায়। ইফাত কাঁদতে তাকে বাধা দিল না, মাথায় হাত বুলিয়ে দিয়ে সুযোগ বুঝে মুখের ভেতরে খাবার পুরে দিল। আহ্লাদী হয়ে উঠল পায়রা। ইফাতের ভালোবাসা নিয়ে মাঝে মধ্যে সে দ্বিধান্বিত হয়ে যায়। এই মনে হয় এখন আর স্বামী তাকে ভালোবাসে না, আবার এই মনে হয় খুব ভালোবাসে। পায়রা চুপচাপ ইফাতের হাতে খেয়ে নিল, নিজেও ফাঁকে ফাঁকে খাবার গুজে দিয়েছে ইফাতের মুখে। স্ত্রীর বিপরীতে না করতে পারেনি ইফাত, যদি আবার রাগ করে বসে। পায়রা নামক মেয়েটিকে দেখলেই দুগালে জোরে জোরে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করে ইসমতারার। এই মেয়েটির কারণেই তো চেয়ারম্যানের মেয়েটা হাতছাড়া হলো। তার উপরে যখন শুনেছেন পুত্রবধূর পিতা ওনার স্বামীর নামে মামলা করেছে, তখনই রাগ খুব বৃদ্ধি পেল ইসমতারার। মনে মনে শপথ নিলেন এই মেয়ের এমন অবস্থা তিনি করবেন যাতে সে বাধ্য হয় এই বাড়ি থেকে পালিয়ে যেতে। নাস্তা খাওয়ার কাজ শেষ অনেক আগেই। সকাল সকাল মামুনকে বাজারে পাঠিয়েছিলেন ইসমতারা। ওনার কথায় সে সকালে গিয়ে 4 কেজি ছোট ছোট মাছ কিনে এনেছেন মামুন। আমিনার মায়ের উদ্দেশ্যে ইসমতারা বললেন, নতুন বউরে ডাই কেন তো? শুধু ভাইজান ঘরে, আমি যাইতে পারুম না চাচি, আপনি যান। যুক্তিতে চোখ মুখ কুচকে নিলেন ইসমতারা, বললেন, যা কইলাম তা চুপচাপ করো, গিয়া কও আমি ডাকতাছি। মুখ বাঁকিয়ে পায়রাকে ডাকতে চলে গেল আমিনার মা। ইফাতের বুকে মাথা রেখে শুয়ে আছে পায়রা। খুব যত্ন করে স্ত্রীর মাথায় বিলি কেটে দিচ্ছে ইফাত। অনেক চেষ্টার পর সকল মান অভিমানের অবসান ঘটাতে পেরেছে। দরজায় করা নাড়ল কেউ। ইফাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে? শুধু চাচি, ভাবিরে নিয়ে যাইতে কইছে। কথাটা অতি সতর্ক কণ্ঠে বলে উঠল আমিনার মা। পুনরায় নিচে চলে গেল। পায়রা উঠে বসলো। ইফা তার চোখে স্ত্রীর দিকে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করলো, বলল, ডেকে পাঠিয়েছে যখন, গিয়ে একবার শুনে আসা উচিত। ছোট্ট করে বলে উঠে গেল পায়রা। পরনের ওড়না দিয়ে ঘোমটা টেনে দরজা খুলে নিচে এলো। পুত্রবধূকে দেখতেই হাতের ইশারায় কাছে ডাকলেন ইসমতারা। ক্লান্ত কণ্ঠে বললেন, এই মাছগুলা তাড়াতাড়ি বাইসা দাও তো, দুপুরে রান্ধনের সময় হইয়া যাইতাছে। মাছগুলো দেখে পায়রার চোখ জোড়া বড় আকার ধারণ করলো। এতগুলো ছোট মাছ সে একা কাটবে কি করে? মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, এতগুলো মাছ আমি একা কিভাবে? কথার মাঝখানে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন ইসমতারা, বললেন, এইসব ফাঁকিবাজি চলবো না এই বাড়িতে। এ বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে কাম করতে হইব, গায়ে গতরে খাটতে হইব। এমন না যে বাপে বড়ি বড়ি স্বর্ণ অলঙ্কার দিয়া পাঠাইছে, খালি হাতে আইছো, তাই নবাবজাদিগিরি কম কইরা কাম করো। কথাটা বলে সামনে তাকাতেই ভড়কে গেলেন। রাগে রক্তিম আভা ফুটে ওঠা চোখ জোড়া দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে ইফাত। আমতা আমতা করতে লাগলেন ইসমতারা। এগিয়ে এলো ইফাত, গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার বউরের থাকা ঘর খোটা দিলেন আম্মা? নিজের দোষ ঢাকার জন্য বলার মতো যুক্তিসম্মত কোনো কথাই বলতে পারলেন না তিনি। ইফাত বলল, যা শুরু করছেন তাতে যে কেউ আপনাকে নিচু মন মানসিকতার মানুষ বলবে। আপনার বউ কি আপনারটা খায় নাকি পড়ে আম্মা? ওরে কথা শোনানোর আপনি কে? তেলে বেগুনে জ্বলে উঠলেন ইসমতারা। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, ইফাত, মায়ের লাগে বেয়াদবি করস তুই? বেয়াদবি করবো কেন? আমার উপরে আপনার অধিকার আছে, কিন্তু আমার বউয়ের উপরে আপনার কোনো অধিকার নেই আম্মা। তাই আপনি যখন তখন যা তা বলতে পারেন না ওকে। তাইলে তোর বউ কি বৈশা বৈশা খাইবো, আর আমরা কাম কইরা তার মুখের সামনে খাওয়ান তুল্য ধর্ম? সংসারের কাজ যে একেবারেই করবে না এমন কথা তো বলেনি, অবশ্যই কাজ করবে। তা বলে আপনি এসব কঠিন কঠিন কাজ ওর ঘরে চাপিয়ে দেবেন? বাজে কথা বলবেন, বাজে কথা বলবেন? শাশুড়ি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া। নিশ্চুপ হয়ে গেলেন ইসমতারা। চোখের ইশারায় স্ত্রীকে ঘরে যেতে বলল ইফাত। নিজেও যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কিছু একটা ভেবে প্রতিমধ্যে থেমে গেল। পেছন ফিরে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, যৌতুক দেওয়া নিয়ে আমার পছন্দ নয়। কোনো ব্যক্তিত্ববান সম্পন্ন মানুষ বউয়ের বাড়ি থেকে যৌতুক আশা করে না। তাই পায়রার বাপের বাড়ি নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো কথা না হয় এই বাড়িতে। ইফাত চলে যেতে রান্নাঘরের আড়াল থেকে বেরিয়ে এলেন মাহবুবা। করুণ স্বরে বললেন, আহারে, বিয়া হইতে না হইতেই পোলাটা বউয়ের আসলে বন্দি হইয়া গেল। তোর লাইগা আমার খুব কষ্ট হয় রে ইস্যু। 2টা পোলা মাইয়া লইয়া এক সময় অনেক গর্ব করতি তুই, কিন্তু দেখ কি হইল আজ। মাইয়া মুখে চুলকানি মাখাইয়া ভাতার লইয়া পালাইয়া গেছে। পোলাটাও গ্রামের লোক হাসাইয়া কি একটা কাণ্ড কইরা বিয়া করছে। এখন আবার 2 বেলা তরে অপমানও করে। পাপের শাস্তি মানুষ দুনিয়ায় পাইয়া যায়, যা তগ দেখে প্রমাণ পাইলাম। আমার সাজানো সংসারটা নষ্ট করে দিছিলি, ওনার একটু বুদ্ধি দিয়া আমার পোলাটার জীবনটা নষ্ট করে দিলি। কবিরাজি কইরা
আমার ভালো বউডারে পোলাপাই নষ্ট করলি, ওরে মাতৃত্ব স্বাদ থাইকা বঞ্চিত করলি, সব কিছুর বিচার উপরালার কাছে দিয়া রাখছি। এর শাস্তি একদিন ঠিকই পাইয়া যাবি দেখিস। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেলেন মাহবুবা। ইসমতারার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে এই যেন জ্ঞান হারাবেন। এগুলো তো অতি গোপনীয় কথা, অতি গোপনে কাজগুলো সেরেছেন তিনি, তাহলে সতীন সবকিছু জানলো কিভাবে? ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ইসমতারার। ঘুণাক্ষরেও যদি স্বামী এসব জানতে পারে তাহলে তো জানেই মেরে ফেলবেন ওনাকে। পুত্রের চোখেও এখন তিনি খারাপ হয়ে গেছেন, সে জানলেও তো মাকে ত্যাগ করবে, সব সম্পর্ক ছিন্ন করে দেবে, তখন কি হবে ওনার? আমিনার মা চেঁচিয়ে শুধালো। চাচির কি শরীরটা খারাপ লাগতেছে? বিলম্ব না করে আগোছালো শব্দে ইসমতারা বলে উঠলেন। হ, আমারে একটু ঘরে দিয়ে আইবা, মাথাটা ঘুরাইতাছে। আমিনার মা দৌড়ে ওনার কাছে এলো, ধরে নিয়ে গেল ঘরে, শুইয়ে দিল বিছানায়, জিজ্ঞেস করলো। রান্নাঘরের কাম কি আমরা সাইরা ফেলুম? হ, সাইরা ফেলো, কি কি পথ করুম? যা ইচ্ছা করো, বাকি গো গিয়া জিগাও। আমিনার মা চলে গেল। হঠাৎ ইসমতারার এমন ব্যবহারে অবাক হলো। রান্নাঘরে আর একবারও পা বাড়াননি ইসমতারা, চুপটি করে ঘরে শুয়েছিলেন। ওনার খাবারটাও ঘরে দিয়েই গিয়েছিলেন আমিনার মা। গোধূলি বিকেল, পশ্চিমা গগনে সূর্য হেলে পড়েছে, রক্তিম বর্ণ ধারণ করেছে গগন। গাছপালাদের মধ্যে নেই কোনো নড়চড়। মির্জা বাড়ি সদর দরজায় কড়া নড়ল। আমিনার মা গিয়ে খুলে দিল সেই দরজা। সামনের মানুষ দুজনকে দেখে অতীব আশ্চর্য হলো, হা হয়ে গেল মুখ। মাহবুবা বেগম ভেতর থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন। কি রে, কেডাই আইছে? কোনো সারা শব্দ পাওয়া গেল না আমিনার মায়ের। বাধ্য হয়ে বাইরে এলেন মাহবুবা। সদর দরজার দিকে লক্ষ্য করতে তিনিও চমকান। চমকিত কণ্ঠে বলে ওঠেন, ইরা। এরা জোরপূর্বক হেসে শোধালো। ভেতরে আইতে দিবা না? মাহবুবা আশেপাশে তাকালেন, শুকনো ঢোক গিলে বললেন। আয় আয় আয়। ভেতরে প্রবেশ করলো ইরা, তার সাথে আতিফও প্রবেশ করলো ভেতরে। 2 হাত ভর্তি তার দই মিষ্টি। আমিনার মা চেঁচিয়ে উঠল। ও চাচা, ও সুডু চাচি, তাড়াতাড়ি আইহেন, দেখিয়া যান কেডাই আইছে। নেওয়াজ মির্জা বেশিরভাগ সময় এখন বাড়িতেই থাকেন। বাহিরে চিৎকার চেঁচামেচির শব্দে উপস্থিত হলেন সেখানে। মেয়ে এবং মেয়ে জামাইকে দেখে অধরে হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন, আবেগ আপ্লুত কণ্ঠে বললেন। আমার ইরা মা আইছে। আমি জানতাম আমার মায় আমার অনুরোধ ফিরাইতেই পারবো না। চোখ জোড়া ভিজে উঠেছে ইরার, কান্না জড়িত কণ্ঠে শুধালো। আপনি কেমন আছেন আব্বা? কি অসুখ হয়েছে আপনার? তুই আইসোস না, এখন আমি খুব ভালো, সব অসুখ বিসুখও ভালো হইয়া যাইব। এবার আতিফের দিকে তাকালেন তিনি, ঠোঁট জোড়া প্রসারিত করে জিজ্ঞেস করলেন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। নওয়াজ মির্জা হাঁক ছেড়ে বললেন। আমার মাইয়া আর মায়ার জামাই আইসে বাড়ির, তো জামাই আদরের ব্যবস্থা কর কুদ্দুস। ইসমতারার দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন মেয়ের পানে। স্বামীর এত সাবলীল সুন্দর আচরণে বিস্মিত তিনি। ইরা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, জড়িয়ে ধরল মাকে। সব অভিমান ভুলে ইসমতারাও মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মেয়েকে নিয়ে ঘরে গেলেন। আতিফের উদ্দেশ্যে নওয়াজ মির্জা বললেন। তুমি আমার লগাইও। আমিনার মা আতিফের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। নওয়াজ মির্জার পিছু পিছু ভেতরে গেল আতিফ। ঘরে প্রবেশ করতে ইসমতারা মেয়ের দিকে প্রশ্ন ছুড়ে মারলেন। কই পালাইছিলি তুই? কেমনে পালাইছস এত মানুষের মাঝখান দিয়া? ওই পোড়ার লগে কি তোর বিয়ে হয়ে গেছে? প্রথম দুটো প্রশ্ন এড়িয়ে গেল ইরা। মায়ের ডান হাতটা নিজের পেটের মধ্যে আলতো করে চেপে ধরল, লাজুক হেসে বলল। আপনার নানি হইবেন আম্মা। তুই পোয়াতি? ইরা উপর নিচ মাথা নাড়িয়ে বলল। 3 মাস চলে। পুরনো সব রাগ ভুলে মেয়েকে আবারও জড়িয়ে ধরলেন তিনি। চোখের সামনে বড় হওয়া সেই ছোট্ট মেয়েটি নাকি মা হতে চলেছে, তার ভেতরে বেড়ে উঠেছে নতুন প্রাণ। বসা থেকে উঠে দাঁড়ালো ইরা, বলল। আমি মেজো ভাইয়ের লগে দেখা কইরা আসি, শুনছি ভাই নাকি বিয়া করছে। ইসমতারা উত্তরও দিলেন না। এরা উত্তরের আশাও করল না। মায়ের ঘর থেকে বেরিয়ে চলে গেল ভাইয়ের ঘরে। মির্জা বাড়ির ভেতরে ছোট একটা বৈঠকখানা রয়েছে। নওয়াজ মির্জা বিশেষ মানুষদের নিয়ে সেখানেই বসেন। মেয়ে জামাইকে নিয়েও ঠিক ওখানেই এসেই বসেছেন। হেসে প্রশ্ন করলেন। তা তোমার আব্বা আম্মা তো তোমার লগেই থাকে তাই না? জি। ভালা, খুব ভালা।
আতিফ নিজের আগ্রহ দমাতে না পেরে প্রশ্ন করল। আপনি আমাদের বিয়েটা মেনে নিয়েছেন? রাগ হয় না আমার পর? নওয়াজ মির্জা হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে ফেটে পড়লেন ক্রোধে। ক্রোধ নিয়ন্ত্রণ করে বললেন, রাগ হইয়া কি করুম, একমাত্র মাইয়া একটা ভুল না কইরাই ফেলাইছে, বাপ হইয়া আমার উচিত তো শুধরাইয়া নাই মা। আতিফের ললাটে ভাঁজ পড়ল। কথার অর্থটা পরিপূর্ণ বুঝতে পারল না। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে নওয়াজ মির্জা আবারও হাসলেন, বললেন, ঘাবড়াইও না তুমি, আমি অনেক বদলাই গেছি কিন্তু। কিন্তু কি? তোমাকে বিয়াটা তো সঠিকভাবে হয় নাই, মাইয়ার বাপের অনুমতি ছাড়া যে বিয়া হয় সেটারে কি বিয়া কম যায়? বিয়ার মধ্যেও তো হালাল হারামের ব্যাপার আছে, আশা করি তুমি বুঝবার পারতাছো। আতিফ মাথা নাড়ালো। নওয়াজ মির্জা বললেন, আমি ভাবতেছি তোমাকে আবার বিয়া দিমু। মাইয়া আর বিয়ায় দোষ থাকুক সেটা আমি চাই না, বিয়া যখন হইয়াই গেছে তাহলে নিয়ম মাইনে আরেকবার হোক। আবার বিয়ে?